সকাল 11টা বাজে। শহরের সবচেয়ে বড় ব্যাংকে এক সাধারণ সেজে থাকা বৃদ্ধ লোক, যার হাতে একটা পুরনো খাম। তিনি ভিতরে ঢুকলেন। যেই মুহূর্তে তিনি ব্যাংকে প্রবেশ করলেন, ভিতরে থাকা সব গ্রাহক আর ব্যাংকের কর্মীরা তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল। ওই বৃদ্ধের নাম ছিল চরণদাস। চরণদাস তার এক হাতে লাঠি আর অন্য হাতে সেই পুরনো খামটা। তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য থাকা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। ওই কাউন্টারে এক মহিলা কর্মী বসেছিল, যার নাম ছিল সীমা। ব্যাংকের ভেতরে থাকা সব মানুষের চোখ তখন চরণদাসজির দিকে আটকে ছিল। ধীরে ধীরে চরণদাসজি সীমার কাছে আসেন এবং খুবই বিনম্রভাবে বলেন, শুনো মেয়ে, আমার অ্যাকাউন্টটি কিছু সমস্যা হয়েছে। এটা ঠিকমতো কাজ করছে না গি। এটা বলেই চরণদাসজি খামটা সীমার দিকে বাড়িয়ে দেন। কিন্তু সীমা চরণদাসজিকে কাপড় দেখে যাচাই করতে থাকে এবং বলে, বাবা, আপনি তো ভুল ব্যাংকে চলে আসছেন না তো? আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে গি। তখন চরণদাসজি স্বাভাবিকভাবে বলেন, মেয়ে, একবার দেখে তো নাও, হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে গি। সীমা খামটা নিয়ে বলে, বাবা, এতে একটু সময় লাগবে। আপনাকে একটু অপেক্ষা করতে হবে গি। এত বলে সীমা আর ব্যাংকে থাকা অন্যরা কাজ করতে শুরু করে। চরণদাসজি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর তিনি আবার বলেন, বেটা, যদি তুমি একটু ব্যস্ত থাকো তাহলে তুমি ম্যানেজারকে ফোন করে দিও। আসলে আমার ওদের সঙ্গে কিছু কথা আছে, আমি একটু কথা বলে নিই গি। এরপর সীমা না চাইলেও ফোন তুলে ম্যানেজার সুনীলের অফিসের নম্বর ডায়াল করে। সে ফোন দিয়ে ম্যানেজারকে জানায় একটা বয়স্ক মানুষ ওদের সঙ্গে দেখা করতে চাইছে। ম্যানেজার সুনীল দূর থেকে চরণদাসজিকে দেখছিলেন। চরণদাসজি খুবই সাধারণ লাগছিলেন। ম্যানেজার সুনীল ফোনে সীমাকে জিজ্ঞেস করলেন, এটা কি আমাদের ব্যাংকের গ্রাহক নাকি হঠাৎ কেউ এলো? সীমা বললেন, স্যার, এ ব্যাপারে আমি নিশ্চিত নই, কিন্তু উনি আপনার সাথে দেখা করতে চাইছেন গু। তখন ম্যানেজার সুনীল বললেন, এদের জন্য আমার সময় নেই, তুমি ওনাকে বসিয়ে দাও। একটু বসে থাকলে চলে যাবে গু। ম্যানেজার সুনীলের কথামতো সীমা চরণদাসজিকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দিলেন। তিনি বললেন, বাবা, তুমি ওখানে বসো গু। সীমা বলল, কিছুক্ষণ পর ম্যানেজার সাহেব ফ্রি হবেন, তারপর তিনি তোমার সঙ্গে দেখা করবেন গু। চরণদাসজি সেখানে থেকে একটু হাঁটাহাঁটি করে ওয়েটিং এরিয়ার দিকে চলে গেলেন এবং কোণের এক চেয়ারে বসে পড়লেন। সবাই এখনও চরণদাসজির দিকে তাকিয়েছিল, কারণ এখানে যতজন ক্লায়েন্ট আসত তারা সবাই স্যুটবুট পরত। আর চরণদাসজি ছিলেন একেবারেই সাধারণ পোশাকে। দেখে কারোই মনে হচ্ছিল না যে তার কোনো অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে, কারণ এই ব্যাংকে শুধু ধনী লোকেদের অ্যাকাউন্ট থাকে। তাই চরণদাসজি সবার নজরে শিকার হয়ে গিয়েছিলেন। সবাই তাকিয়ে তাকিয়ে তাকে দেখছিল এবং তার ব্যাপারে নানারকম চিন্তা করছিল। কেউ কেউ তো কথাবার্তাও বানাচ্ছিল। চরণদাসজি সেই কথাগুলো শুনতে পেতেন, কিন্তু তিনি এসব কিছু উপেক্ষা করে নিজের নম্বর আসার জন্য অপেক্ষা করতে থাকলেন। তিনি ভাবছিলেন, আরও একটু সময়ের মধ্যে ম্যানেজার আসবেন, তারপর আমি তার সাথে কথা বলব। এদিকে ব্যাংকের ভেতরে আরেকজন ছোট পদে কাজ করত, যার নাম ছিল অমিত। অমিত তখন বাইরে ছিল। যেই মুহূর্তে সে ব্যাংকের ভেতরে ঢুকল, সে দেখতে পেল এক বৃদ্ধ লোক অপেক্ষা এলাকায় বসে আছে, যার দিকে সবাই তাকিয়ে আছে এবং নানা রকম কথা বলছে। কেউ তাকে ভিখারি বলছে, কেউ বলছে, এই ব্যাংকে তো এর কোনো অ্যাকাউন্ট থাকার কথা নয়, তাহলে এখানে এল কিভাবে? আর এরকম মানুষদের কেন এখানে বসিয়ে রাখা হয়েছে? এমন কথাবার্তা চলছিল চারপাশে। অমিত সব কথা শুনে ফেলল। বৃদ্ধ লোকটির এই অবস্থা দেখে তার খুব খারাপ লাগল। সে চিন্তিত হয়ে সরাসরি চরণদাসজির কাছে গেল এবং অনেক সম্মানের সঙ্গে জিজ্ঞেস করল, বাবা, আপনি এখানে কেন এসেছেন? আর আপনার কি কাজ? চরণদাসজি অমিতকে শান্তভাবে বললেন, আমার ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে, আর তার কাছে আমার কিছু কাজ আছে। এটা শুনে অমিত বলল, ঠিক আছে বাবা, আপনি একটু এখানে বসে থাকুন, আমি এখনই ম্যানেজারের সাথে কথা বলে আসছি গু। তারপর অমিত ম্যানেজার সুনীলের কেবিনে গিয়ে ওই বৃদ্ধ লোকটার কথা বলল। কিন্তু ম্যানেজার সুনীল তখন হেসে উত্তর দিলেন, আমি জানি, আমি নিজেই ওনাকে ওখানে বসিয়ে রেখেছি, আর একটুক্ষণ বসে থাকলে উনি চলে যাবেন। তারপর ম্যানেজার সুনীল অমিতকে অন্য কিছু কাজের কথা জানালেন এবং বললেন, তুমি তোমার কাজ করে ফেলো, এই ব্যাপারে তোমার কোনো মাথা ঘামানোর দরকার নেই গি। এবার অমিত অন্য কাজে লেগে গেল। এদিকে ধীরে ধীরে প্রায় 1 ঘণ্টা কেটে গেল। বৃদ্ধ লোকটা ওখানে বসেই রইলেন।
1 ঘণ্টা পর্যন্ত তিনি ধৈর্য ধরেছিলেন। কিন্তু এরপর আর সহ্য হল না। তিনি উঠে দাঁড়ালেন এবং ম্যানেজার সুনীলের কেবিনের দিকে এগোতে লাগলেন। যতই তিনি ম্যানেজারের কেবিনের দিকে এগোচ্ছিলেন, ম্যানেজার সুনীল বুঝতে পারলেন বৃদ্ধ লোকটা তার কাছে আসছে। তখন তিনি তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে এসে বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ালেন এবং গর্ব করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বাবা, বলুন আপনার কি সমস্যা? চরণদাসজি খামটা এগিয়ে দিয়ে শান্তভাবে বললেন, ছেলে, এটা দেখো। আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস এখানে আছে। আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না। তুমি দেখে বলো তো এতে কি সমস্যা হতে পারে? এই কথা শুনে ম্যানেজার সুনীল একটু ভেবে বললেন, বাবা, যখন কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমনই হয়। আমার মনে হয় আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, তাই আপনার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে কি? এবার বৃদ্ধ লোকটা বিনম্রভাবে উত্তর দিলেন, বেটা, আগে তুমি একবার অ্যাকাউন্টটা চেক করে নাও, তারপরই আমাকে কিছু বললে ভালো হয়। এভাবে কেমন করে তুমি এমন কথা বলতে পারো? তখন ম্যানেজার সুনীল হাসতে হাসতে বললেন, বাবা, এটা বছরের পর বছর ধরে পাওয়া অভিজ্ঞতা। আমি অনেক বছর ধরে এই কাজ করছি। আপনার মতো লোকেদের মুখ দেখে আমি বুঝে ফেলতে পারি কার অ্যাকাউন্টে কত টাকা আছে। আপনার অ্যাকাউন্টে তো কিছুই নেই। তাই আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান। সব গ্রাহক তখন চরণদাসজির দিকে তাকিয়েছিল। ব্যাংকের ভেতরে এক ধরনের আলাদা পরিবেশ তৈরি হয়েছিল। এরপর চরণদাসজি খামটা টেবিলের উপর রেখে শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে বেটা, আমি এখন চলে যাচ্ছি। কিন্তু তুমি ওই খামে যা যা বিস্তারিত লেখা আছে একবার ভালো করে দেখে নিও। এসব বলে চরণদাসজি সেখান থেকে যাওয়ার জন্য এগিয়ে চললেন। গেটের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ ফিরে তাকিয়ে বললেন, বেটা, তোমাকে এইসব করার জন্য অনেক খারাপ ফল ভোগ করতে হবে। এসব বলে চরণদাসজি ব্যাংকের প্রধান প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে চরণদাসজি সেখান থেকে চলে গেলেন। এরপর যখন ম্যানেজার সুনীল মনে মনে শুনতে পেলেন সেই কথা, তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে তখন একটু হলেও কেমন যেন লাগল। কিন্তু পরে সে ভাবল, বয়স হলে মানুষ এভাবেই বলে, এতে কোনো সমস্যা নেই। এভাবে ভেবে ম্যানেজার সুনীল আবার তার কাজে চলে গেলেন। এদিকে টেবিলের উপর পড়ে রইল সেই পুরনো খাম। খামের ভেতরে ছিল বৃদ্ধ লোকটির ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। এরপর অমিত সেখানে থেকে খামটা হাতে তুলে নিল এবং তার কম্পিউটারের সার্ভারে লগইন করে খামে দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ শুরু করল। খোঁজ করতে করতে যখন পুরনো রেকর্ডগুলো ঘেঁটে বের করল, তখন সে অবাক হয়ে গেল। সে বুঝতে পারল, যে মানুষটা এখানে এসেছিল তিনি আসলে এই ব্যাংকের এক প্রকার মালিকই বটে। কারণ এই ব্যাংকের 6 শেয়ার তার কাছেই আছে। এই তথ্য জেনে অমিত প্রচণ্ড বিস্মিত হল। এরপর সে আরেকবার বিস্তারিত তথ্য ভালো করে পড়ল এবং সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেল যে এই বৃদ্ধ লোকটিই আসল মালিক। অমিত সঙ্গে সঙ্গে সেই রিপোর্টের একটি কপি প্রিন্ট করল এবং হাতে নিয়ে ব্যাংক ম্যানেজার সুনীলের কেবিনে গেল। ম্যানেজার সুনীল তখন তার কেবিনে বসে এক ধনী গ্রাহকের সাথে নানা ধরনের স্কিম নিয়ে আলোচনা করছিলেন। অমিত ভদ্রভাবে দরজায় নক করে কেবিনে ঢুকল। সুনীল তাকে ইশারায় জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন এসেছ? তখন অমিত ইশারায় বোঝাল যে এটা একটা রিপোর্ট। আর রিপোর্টটা সেই ব্যক্তির, যিনি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং যাকে সুনীল খুব সহজেই ফিরিয়ে দিয়েছিলেন। অমিত বলল, স্যার, আপনি একবার এটা দেখে নিলে ভালো হতো। এসব বলে অমিত সেই রিপোর্ট ম্যানেজারের টেবিলের উপর রেখে দিল। কিন্তু তখনও ম্যানেজার ব্যস্ত ছিলেন। তিনি গ্রাহককে সামান্য এক্সকিউজ করে বললেন, দেখি ভাই, আমাদের কাছে এদের জন্য সময় নাই। অমিত আবারও সম্মানের সঙ্গে বলল, স্যার, যদি একবার এটা দেখতেন তো খুব ভালো হতো। কিন্তু ম্যানেজার সুনীল বিরক্ত হয়ে রিপোর্টটা সামনে থেকে ঠেলে দিলেন এবং বললেন, আমি এটা দেখব না। এ ধরনের গ্রাহকদের প্রতি আমার কোনো আগ্রহ নেই। এরপর তিনি রিপোর্টটা দূরে ঠেলে দিলেন। অমিত অসহায়ভাবে রিপোর্টটা নিয়ে আবার নিজের কাজে ফিরে গেল। ব্যাংকের ভেতরের পরিবেশ তখন শান্ত হয়ে গিয়েছিল। সবাই আবার নিজের নিজের কাজে মনোযোগ দিল। সবাই তখন আবার নিজের কাজে মন দিয়েছিল। ধীরে ধীরে সন্ধে নেমে এল। পরের দিনও একই সময়ে ঠিক যেভাবে এসেছিলেন ঠিক সেইভাবেই আবার ফিরে এলেন চরণদাসজি। কিন্তু আজ তিনি একা ছিলেন না। তার সঙ্গে ছিলেন একজন স্যুটবুট পরা লোক, যার হাতে একটি ব্রিফকেসও ছিল। তারা ভিতরে ঢুকতেই সবার নজর তাদের দিকে চলে গেল। চরণদাসজি সরাসরি ম্যানেজার সুনীলকে ইশারা করলেন নিজের কাছে আসার জন্য। ম্যানেজার সুনীলও ভয়ে ভয়ে কেবিন থেকে বেরিয়ে এসে চরণদাসজির সামনে দাঁড়ালেন।
তখন চরণদাসজি শান্ত কিন্তু দুই কণ্ঠে বললেন, ম্যানেজার সাহেব, আমি তো আপনাকে বলেছিলাম এই ব্যাপারটা আপনার জন্য অনেক ভারী হবে। তুমি কাল আমার সঙ্গে যা করেছিলে তা একদমই সহ্য করার মতো নয়। তাই এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। এটা শুনে ম্যানেজার সুনীল এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেলেন। কিন্তু ভেতরে ভেতরে ভাবলেন, আমাকে আবার কি শাস্তি দিতে পারে ও? আমার সাথে কী বা করতে পারবে? ঠিক তখনই চরণদাসজি দুভাবে বললেন, তোমাকে ম্যানেজারের পদ থেকে প্রত্যাহার করা হচ্ছে। আর তোমার বদলে এই ব্যাংকের কর্মী অমিতকে ম্যানেজার করা হচ্ছে। তুমি এখন থেকে মাঠের কাজ দেখবে গু। এই কথা শুনে ম্যানেজার সুনীল হতবাক হয়ে গেলেন। তিনি কাপা গলায় বলার চেষ্টা করলেন, কে যে আমাকে এভাবে সরিয়ে দিচ্ছে? তখন চরণদাসজি শক্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি এই ব্যাংকের এক ধরনের মালিকই মনে করো। কারণ ৬-০ শেয়ারের মালিক আমি। চাইলে আমি তোমাকে সরিয়ে দিতে পারি, আবার চাইলে তোমার জায়গায় কাউকে বসাতেও পারি। এটা শুনে ব্যাংকের ভেতরে থাকা সব কর্মচারী এবং গতকাল যারা এসেছিল আজকের সব গ্রাহকরাও অবাক হয়ে চরণদাসজির দিকে তাকিয়ে রইল। এরপর চরণদাসজির সঙ্গে আসা স্যুটবুট পরা লোকটি ব্রিফকেস খুলে একটি ফাইল বের করল। ফাইলের ভেতরে ছিল অমিতের পদোন্নতির কাগজপত্র, যেখানে তাকে ব্যাংকের নতুন ম্যানেজার বানানো হয়েছে। পাশাপাশি সে আরেকটি চিঠি বের করে সুনীলের হাতে দিল। চিঠিতে স্পষ্ট লেখা ছিল, তুমি চাইলে মাঠের কাজ করতে পারো, কিন্তু ম্যানেজার হয়ে এই ব্যাংকে আর থাকতে পারবে না গি। এই কথা শুনে ম্যানেজার সুনীলের শরীর ঘামে ভিজে গেল। সে কাঁপতে কাঁপতে নিজের গতকালের ভুলের জন্য চরণদাসজির কাছে ক্ষমা চাইতে লাগল। কিন্তু তখনই চরণদাসজি শান্তভাবে উত্তর দিলেন, দুঃখ করার কি আছে? আর আমি কেন তোমাকে ক্ষমা করব? চরণদাসজি দুই কণ্ঠে বললেন, দেখো, তুমি আমার সঙ্গে যেভাবে আচরণ করেছিলে সেটা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে। তুমি কি কখনো এই ব্যাংকের নীতি পড়েছ? এখানে গরিব আর ধনীর মধ্যে কোনো পার্থক্য করা হবে না। সবাইকে সমান চোখে দেখা হবে। আসলে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিলেন আমি নিজেই, চরণদাস। আর তখনই ঘোষণা দিয়েছিলাম, এখানে কাউকে গরিব বা ধনী মনে করা যাবে না। সবাইকে সাধারণভাবে আচরণ করতে হবে। যদি কোনো ব্যাংক কর্মী এরকম কিছু করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গু। একটু থেমে তিনি যোগ করলেন, আজ তোমাদের উপর দয়া করছি, তোমাদের চাকরির যোগ্যতা রাখছি। না হলে চাইলে আমি এখনই তোমাকে এখান থেকে সরিয়ে দিতে পারতাম। তুমি আমার সঙ্গে যেভাবে ব্যবহার করেছ সেটা কারও সঙ্গেই হওয়া উচিত নয় গি। এরপর তিনি বললেন, ব্যাংকে কাজ করা অমিত, যার হাতে কিছুই ছিল না, তারপরও সে আমার কাছে এসে বিনম্রভাবে জিজ্ঞেস করেছিল এবং সাহায্য করতে চেয়েছিল। তাই এই পদটির আসল যোগ্য ব্যক্তি সেই। কারণ সে গ্রাহকদের পোশাক দেখে বিচার করে না, বরং বুঝতে চায়। এমন বলেই চরণদাসজি সীমাকে ডেকে আনলেন এবং কড়া স্বরে বললেন, আমি তোমার প্রথম ভুল বুঝে তোমাকে ক্ষমা করছি। কিন্তু মনে রেখো, ব্যাংকের ভেতরে কেউ এলে তার কাপড় দেখে বিচার করা ঠিক নয়। ওর ব্যাপারে আগে থেকে ভালোভাবে দেখতে হয়। তুমি যদি আমাকে সামলে রাখতে, তাহলে আমাকে ম্যানেজারের কাছে যেতে হতো না। আর আমাকে এত অপমান সহ্য করতে হতো না গি। সীমা ভয়ে ভয়ে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল। বাবাজি, আমাকে ক্ষমা করে দিন। আমি খুব বড় ভুল করেছি। সামনে থেকে এমন আর হবে না। এবার থেকে কিছুই বাদ যাবে না গি। এরপর চরণদাসজি সেই স্যুটবুট পরা লোকটির সঙ্গে বেরিয়ে যেতে লাগলেন। যাওয়ার সময় তিনি সবাইকে বললেন, তোমাদের অনেক কিছু শেখার দরকার আছে। যতটা সম্ভব শেখো, এটা তোমাদের জন্য ভালো হবে। এখন থেকে মাঝে মাঝে আমি কাউকে পাঠাবো, যাতে তোমাদের কাজকর্ম সম্পর্কে আমাকে রিপোর্ট দিতে পারে গি। এমন বলেই চরণদাসজি সেখান থেকে বেরিয়ে গেলেন। এরপর ব্যাংকের পুরো স্টাফ একে অপরের সাথে আলোচনা করতে লাগল। তারা ভাবতে লাগল, এখন থেকে আমাদের ভালোভাবে কাজ করতে হবে। গ্রাহকদের সঙ্গে কোনোদিন অন্যায় করা যাবে না গি। এই ভাবনা নিয়েই ধীরে ধীরে পুরো ব্যাংকের পরিবেশ বদলে গেল। আর সবাই ভালোভাবে ওই ব্যাংকের ভিতরে কাজ করতে লাগল। চরণদাসজির এই কীর্তি চারদিকে ছড়িয়ে পড়ল। আর সবাই ওই ব্যাংকের প্রশংসা করতে লাগল। মানুষ বলল, মালিক যদি এমন হয় তবে তো বেচারা বশ নেই। কারণ বেশিরভাগ মালিক তো ব্যাংক খুলে চলে যায়। তারপর পিছন থেকে ম্যানেজার যেমন খুশি কাজ করুক বা কর্মচারীরা যেমন খুশি আচরণ করুক, মালিকদের তাতে কোনো মাথাব্যথা থাকে না। কিন্তু চরণদাস প্রমাণ করে দিলেন আসল মালিক হওয়ার মানে কি। তিনি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন গু। ওই ঘটনার পর থেকে ব্যাংকের কর্মচারীরাও একটি বড় শিক্ষা পেল। তারা বুঝতে পারল, গ্রাহকের সঙ্গে অন্যায় ব্যবহার করা যাবে না। দর্শকদের উদ্দেশ্যে
আপনার কি মনে হয় চরণদাস সম্পর্কে কি বলবেন? আর অমিতের ব্যাপারে আপনার মতামত কি? নিচে কমেন্ট বক্সে লিখে সবাইকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এভাবেই আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। মনে রাখবেন, এই গল্প শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা নয়, বরং এই গল্পগুলো শোনানো হয় যাতে আমরা সবাই কিছু না কিছু শিক্ষা নিতে পারি এবং জীবনে সেই শিক্ষাটা কাজে লাগাতে পারি। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দু, জয় ভারত। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।